টিকিটের প্রলোভন দেখিয়েছিল। এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি 71 সাল থেকে 1971 সাল থেকে 1996 সাল, 1986 সাল, 2008 সাল, প্রত্যেকটি সময় যখনই এই দেশের মানুষের সামনে সংকট হচ্ছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখো যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখছি সেই সময়ও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দেশের মানুষকে কি বলেছিলাম, যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, 20 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে। মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা করে তুলে দিব, যাতে করে এই 2500 টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই 2500 টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই 2500 টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কাল ইস্যু করার আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে 2 দিন আগে বাজেট হলো, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10,000টি পরিবারকে এই আগামী, অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা 42 লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায়, তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল, এই বাজেট মানি না, মানবো না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে? এই মা বোনের অর্থনৈতিক ভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক। আসেন এবার, একটু আগে যে আমি লবণ চাষী ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব। ইনশাআল্লাহ এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন, সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা 2500 টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ, সার, কীটনাশক ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে, সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই, এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা না, সেই লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে। মৎস্য চাষি আছে, এই এলাকার বহু মানুষ আছে যারা চিংড়ি ধরে ব্যবসা করে, চিংড়ি চাষি করে না, তাদেরকেও এটা দিব। আবার যারা ধান চাষ করে তাদেরকে দেবো। ইনশাআল্লাহ আগামী 1 বছরে প্রতি উপজেলায় প্রায় 8,000 কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি, এই 40 লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায়, তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে?
এই দেশের কৃষক ভাইদের তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, অন্যান্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে। এই অনেক মসজিদ বা অন্যান্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব, ইমাম সাহেব অনেকে আছে, বেশ কষ্ট করে জীবনযাপন চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভোটের কালি শুকনের আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী এই এক বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না? খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না? এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে, বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়। কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা চাই এই দেশে শিল্প নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে, তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে, সেই শিল্প কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে, নাকি এই বাংলাদেশের মানুষই কাজ করবে? বলেন তো ভাই। বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে, তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে, বেকার যারা আছে, তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এইসব কাজ আমরা করতে যাই। শুধু এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, হ্যাঁ কি বলে? ধৈর্য ধরো না, এই একটা প্রবলেম, ধৈর্য ধরে না, ধৈর্য ধরো। এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে 50 বেড দেখেন, এই 50 বেডে 30 বেড, প্রথম যে 30 বেড সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন সারা বাংলাদেশে। পরবর্তীতে যে 20 বেড, অর্থাৎ 50 বেডের যে 20 বেড, সেই 20 বেড করেছিলেন বেগম খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার
সমগ্র বাংলাদেশের যত উপজেলা আছে, যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে। যেটি 30 বেড আছে সেই 30 বেডকে ইনশাআল্লাহ আমরা 100 বেডে রূপান্তরিত করব, যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষ, উপজেলার মানুষ, পৌরসভার মানুষ যাতে দূরে যেতে না হয়, চট্টগ্রামে যেতে না হয়, ঢাকায় যেতে না হয়, যাতে করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে সঠিক স্বাস্থ্য সেবা তারা পায়। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে আমরা রূপান্তরিত করতে পারি। এইটি কি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের পক্ষে নাকি স্বার্থের বিরুদ্ধে বলুন তো? স্বার্থের পক্ষে। তাহলে প্রিয় ভাইরা, আবার প্রশ্ন করি আপনাদের কাছে, যারা এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করলো রাজপথে, যারা এই বাজেটের বিপক্ষে বক্তব্য দিল, তারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের পক্ষে কথা বললো না স্বার্থের বিরুদ্ধে কথা বললো? স্বার্থের বিরুদ্ধে কথা বললো। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে দেশের মানুষের সঙ্গে যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, বলেছিলাম, মনে আছে? আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকার পদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি, যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে, যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছিল, এবং ষড়যন্ত্র করে তারা আমরা দেখেছি কিভাবে 1981 সালে শহীদ জিয়াকে হত্যা করেছিল। আমরা দেখেছি কিভাবে মাসের পর মাস, দিনের পর দিন হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বিএনপি যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছিল, আমরা দেখেছি কিভাবে বিএনপিকে হুমকি প্রদান করা হয়েছিল, এই দেশের জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে হরতাল ডাকা হয়েছিল, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে আমরা থাকতে দেব না। মনে আছে আপনাদের? মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক যাদেরকে সাথে নিয়ে তারা বলেছিল কথা, যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটি আজকে দেখছি আবার একই ভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না। এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে আজ থেকে 2 বছর আগে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের সূচনা করেছে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও যাত্রা শুরু করেছে। কিন্তু স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কাছে আমি পরিষ্কারভাবে আজকে তুলে ধরতে চাই যে আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।
প্রতিবার যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, সেই 90 সালেই হোক, সেই 2024 সালের 5ই আগস্ট হোক, প্রতিবার বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবার গণতন্ত্রকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সব সময় আমি একটি কথা বলি, আমাদের রাজনীতির সকল শক্তির উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে, সেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি তার সকল পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে হাত দিয়েছে, কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেই কথাটি একই সাথে বলি যে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে নতুন ভাবে বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। যে বাজেট আমরা দিয়েছি, এই বাজেট দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই যেই বাজেট আমরা উপস্থাপন করেছি, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। কি নতুন কথাকে, করব কাজ, সবার জন্য বাংলাদেশ। একসাথে আছেন আমার সাথে আপনারা সবাই, ইনশাআল্লাহ। আর এই এলাকার উন্নয়নের জন্য যে যে কাজ করতে হবে, কারণ আমি প্রথমেই বলেছি যে বিএনপিকে যতবার দেশে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্বাচন ছেড়ে প্রত্যেকটি সময়ে কক্সবাজারের মানুষ 4টি আসন বিএনপিকে উপহার দিয়েছে। ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নের জন্য বিএনপি অতীতে যেভাবে কাজ করেছে, ইনশাআল্লাহ বিএনপি এই এলাকার কক্সবাজার জেলার উন্নয়নের জন্য ভবিষ্যতেও ইনশাআল্লাহ একইভাবে কাজ করবে এবং একসাথে আমরা কাজ করব, একসাথে আমাদের দেশকে গড়ে তুলব সবার জন্য, সবার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।